যারা রেগুলার বেসিসে খেলাধুলা করেন তাদেরও কি এই ধরনের কোনো জটিলতা হতে পারে? আমাদের দেশে যেটাকে স্পোর্টস মেডিসিন বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, তো স্পোর্টস মেডিসিনের জন্য যেহেতু আমাদের দেশে এখনও ওইটাকে কেউ অ্যাটেনশন দেয় না, অনেক স্পোর্টস পার্সোনাল দেখা যাচ্ছে যে মানে অকালেই ঝরে যাচ্ছে, হয়তো তার স্টার হওয়ার আগেই বিভিন্ন ধরনের ইনজুরি, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ফিটনেস থেকে। কিন্তু আসলে সেখানে দেখা যাচ্ছে যে যদি আমরা হাতে আসি, পায়ের অনেকগুলো থাকে ইনজুরি, কিন্তু আমি যদি হাতে চলে আসি, যদি হ্যান্ড সার্জারিতে বিভিন্ন ধরনের টেন্ডেন ইনজুরি হয়, ছোট ছোট বোনস ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, অথবা কিছু অংশ মাংস সরে যাচ্ছে, যেমন ফুটবল খেলতে যে হাত লেগে হয়তো আঙ্গুলটা ভেঙে গেছে, তো সেটা কিন্তু হ্যান্ড সার্জারিতে ফিক্স করতে হবে, তাকে কিন্তু ফাংশনাল পজিশনে আমাকে নিতে হবে। তারপরে একটা নার্ভ ইনজুরি বা টেন্ডন ইনজুরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাকে রিপেয়ার করতে হচ্ছে। বা এই যে সিটিএস, এটা কিন্তু তার ফাংশনাল একটা ইম্পেয়ারমেন্ট। আবার টেনিস এলবো বলা হয়, যারা অনেক সময় হাতে বিভিন্নভাবে খেলে একটা পেইন হয়, তো যেমন টেন্ডুলকারের ছিল, তো সেটার জন্য কিন্তু কিছু চিকিৎসা আছে। আবার অনেক সময় ডিরেক্ট ট্রমা, বল পড়লো বা কিছুর জন্য কিন্তু মাংসপেশি। এবং এই যে আপনি টেনিস এলবোর কথা আপনি বলছিলেন, যারা রেগুলার ড্রাইভ করে তারাও কিন্তু এই কমপ্লেইনটা করে থাকে। এটা কিন্তু অনেকগুলো কারণে, নামটা যদি আসছে টেনিস এলবো থেকে, কারণ ওইখানে বেশি হয়, কিন্তু আমাদের হাতের টোটাল অ্যাক্টিভিটির জন্য আমরা যারা ড্রাইভ করি বা আমরা বিভিন্ন জিনিস যারা আমরা নাড়াচ্ছি, যেমন বিভিন্ন ওয়ার্কার হতে পারে যে আমরা রিভলভ করছি, সেসব ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, স্টুডেন্টদের হতে পারে যারা সাইকেল চালায়। কি আপনারা সার্জারির দিকেই সরাসরি চলে যান? এটা আসলে দুই রকম আছে। এটা মেইনলি অর্থোপেডিক সার্জন ওনারা ডিল করে থাকেন, এটার কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে, কিন্তু সার্জিক্যাল আছে। তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে কিছু ধরনের মেডিকেশন আছে, কিছু ইনজেকশনস আছে, কিছু ধরনের ব্যায়াম আছে, এবং বিভিন্ন স্প্লিন্ট ব্যবহার করা হয়। যদি সেটা ফেল করে দেন, অপারেশনের কথা চিন্তা করা হয়। সার্জারির বিশাল একটা পার্ট কিন্তু হচ্ছে অ্যানেস্থেশিয়া। যেহেতু হ্যান্ড সার্জারি, অনেকের হয়তো ধারণা যে ক্ষেত্রে হয়তো অ্যানেস্থেশিয়া নাও লাগতে পারে। যে কোনো অপারেশন, সেটা লোকাল হোক, আমি যদি তিলও ফেলি, আমার কিন্তু সেখানে অ্যানেস্থেশিয়া দিতে হয়। তো অ্যানেস্থেশিয়ার একটা ক্লাসিফিকেশন আছে, যেটা হয়তো সাধারণ মানুষের জানা নেই। তো এটা লোকাল অ্যানেস্থেশিয়া, তারপরে রিজনাল অ্যানেস্থেশিয়া, তারপর জেনারেল অ্যানেস্থেশিয়া। তো রিজনালের ভিতরে অনেকগুলো আছে, যে বিভিন্ন ব্লক কোমরের নিচ থেকে, যেমন আমাদের যখন ডেলিভারির যে পেশেন্ট কী হচ্ছে, আমরা কি পুরোপুরি অজ্ঞান করছি না, কোমরের নিচ থেকে অবশ্যই করে আমরা অপারেশনটা করছি। ঠিক হাতের অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা করতে পারি, যদি অ্যাডাল্ট হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন, বড়দের ক্ষেত্রে অনেকগুলো অপশন। আমি তাকে লোকাল অ্যানেস্থেশিয়া করতে পারি, ওয়াইড এওয়েক সার্জারি বলা হয়, আমরা অনেকগুলো ইনজেকশন দিয়ে একটা সময় পরে আমরা অপারেশনটা করতে পারি। বিভিন্ন ধরনের এই যে ব্লক বলা হয়, ফিঙ্গার ব্লক বা ডিজিটাল ব্লক বলা হয়, রিস্ট ব্লক, এখানে ইনজেকশন দেওয়ার পর বাকি অংশটা অবশ করে। আবার অনেক সময় এখানে বায়ার্স ব্লক দেওয়া হয়, এই অংশটা অবশ করে। অনেক সময় ব্রেকিয়াল প্লেক্সাস ব্লক বলা হয়, এখানে ইনজেকশন দিলে এই অংশটা অবশ হয়ে যায়। তবে এটা অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে, পেশেন্টের অনেকগুলো সিচুয়েশনের উপর এবং সার্জিক্যাল টাইপসের উপর। আমরা সবাই কিন্তু কম বেশি ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করে থাকি। সো এই ক্ষেত্রে যারা রেগুলার বেসিসে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করছে, তাদেরকে কন্টিনিউয়াস কিন্তু টাইপ করতে হয়। সো তাদের ক্ষেত্রে কি টানা কাজ করার কারণে কোনো কমপ্লিকেশনস হতে পারে? শুধু ল্যাপটপ ডেস্কটপ না, আমরা এখন কি স্মার্টফোন ইউজ করছি, সারাক্ষণ স্ক্রল, তাহলে এই দুটো আঙ্গুলের উপর খুব চাপ পড়ছে। শুধু অ্যাডাল্ট না, বাচ্চাদের দেখেন, বাচ্চারাও এটা করার পর ওরা কিন্তু বলে হাতে ব্যথা। তো এটার জন্য অনেকগুলো সমস্যা হতে পারে। পজিশনাল কারণে দেখবেন, যারা রাইট হ্যান্ডে ইউজ করে, আমরা বেশিক্ষণ ইউজ করার পর দেখা যাচ্ছে কিছু পেইন হতে পারে। একটা হলো পেইন, নাম্বার 2 হলো দেখা যাচ্ছে যে সেটা আমি যেই স্পিডে করছি, একটা সময় দেখা যাচ্ছে না, এটা করতে যেমন আমার সমস্যা হচ্ছে, মিস করছে অনেক সময়। নাম্বার 3, অনেক সময় দেখা যাচ্ছে যে এমন একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, মারাত্মক ব্যথা, আমি হাতই নাড়াইতে পারছি না, এটাও হয়। আবার বিভিন্ন পজিশনের জন্য দেখা যাচ্ছে যে এই এলবোতে অথবা শোল্ডারে মারাত্মক ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে। ব্যথা বা এই ধরনের সমস্যা, এটা কিন্তু দূর করা সম্ভব। যে আমি ইউজ কমিয়ে দিলাম, পজিশন চেঞ্জ করলাম, আমি মাউস, স্পেশাল মাউস এখন চলে আসছে, দেখবেন সবাইকে বলা হয় যে অন্য ধরনের মাউস ইউজ করার জন্যে, স্ক্রল করার জন্য বলা হয় যে তুমি শুধু এই থাম না, তুমি প্রয়োজনে ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, অনেকগুলো ফিঙ্গার আছে, তুমি ইউজ করতে পারো, অথবা হাতকে ইউজ করো শুধু সিঙ্গেল না করে। বা কারণ আমাদের স্বভাব তো হলো এই থাম দিয়ে কাজ করা মোবাইলে। তো সেটাকে করে আমরা কিন্তু এগুলোকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিছু মডিফিকেশন, আমরা হয়তো সাজেশন দিই যে আপনি ব্যবহারটা আমরা জেনে নেই, নেওয়ার পর আমরা বলি যে আপনি মডিফাই করেন, অথবা যদি সেটা সম্ভব না হয় ব্যবহার কমিয়ে দেওয়া, অথবা তারপরে যদি সম্ভব না হয় তখন আমরা ফিজিওথেরাপির জন্য দিই। তারপরে যদি সম্ভব না হয় তার সাথে আমরা মেডিকেশনস মানে ঔষধ দেওয়া হয়। শেষ পর্যন্ত যদি সম্ভব না হয় তখন কিন্তু আমরা অনেক সময় সার্জারির কথা ভেবে থাকি। তবে সার্জারি ইন্ডিকেশনগুলো একটু ডিফারেন্ট। তো হাতে যেই ধরনের সমস্যা হয়, যেমন হাতে থামবে, বিশেষত থামবে দেখবেন খুব ব্যথা হয়, এই পাশে এই গাঁটে, তারপরে ব্যথা হয় হাতের এই অংশে, তারপরে রিস্টে ব্যথা হয়, রিস্ট জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, তারপরে অনেকের হয়
নামনেস, আচ্ছা, দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি জটিলতাগুলো জটিলতা বাড়তে থাকে। যে এই পাশে ঝিরঝির করতেছে, কারণ এটা নার্ভটা এখানে এনট্র্যাপড হয়ে যাচ্ছে। তো এইসবগুলা সমস্যা থাকলেই আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের ওয়ার্ক রিলেটেড। আমরা এই হ্যান্ড সার্জারি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে, তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা, কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমার রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসে বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন, তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3 থেকে 4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড, এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে, তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা 1 মুঠ করে বাদাম রাখতে পারেন, 1 মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে, ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি, সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকের ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, চীনাবাদাম, এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে।